আজকে আহ আমরা এসেছি আরো একটি নতুন ক্লাস নিয়ে। আমাদের যে ধারাবাহিক ক্লাস চলছে প্রাইমারি টেটের, তো সেই প্রাইমারি টেটের ধারাবাহিক ক্লাসে আজকে আমাদের বিষয় হচ্ছে পরিবেশগত ভূগোল। মানে পরিবেশের মধ্যে একটা চ্যাপ্টার পরিবেশগত ভূগোল। তো এই পরিবেশগত ভূগোল আসলে একটা বই, কিন্তু একটা বই তো আমাদের একটা টপিক হতে পারে না, যেহেতু আমাদের সিলেবাসে দেওয়া আছে পরিবেশগত ভূগোল। তো সেখান থেকে আমরা কিছু বইয়ের মধ্যে বিষয়গুলো পড়বো যেটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো চলুন আর বেশি দেরি না করে আমরা শুরু করি। তবে শুরু করার আগে বলে দিই, যারা আমাদের চ্যানেলে নতুন তাদের জন্য রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক। এখান থেকে আপনারা স্ক্যান করে কিন্তু আমাদের জয়েন হতে পারেন। আর জয়েন হলে কি সুবিধা, সুবিধা হচ্ছে আমাদের যে ক্লাসগুলো হয় সেই ক্লাসের পিপিটি গুলো কিন্তু এখান থেকে সরাসরি দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো বেশি দেরি না করে আমরা চলে আসি আমাদের বিষয় বস্তুতে। তো পরিবেশ ভূগোল বা পরিবেশগত ভূগোল, যেটা এনভায়রনমেন্টাল জিওগ্রাফি বলে সিলেবাসে দেওয়া আছে, সেটা বুঝতে গেলে দুটো জিনিস আমাদেরকে কিন্তু বুঝতে হবে। একটা হচ্ছে পরিবেশ কি, ঠিক আছে? তো পরিবেশ কি হচ্ছে, আহ পরিবেশ হলো, আমরা আগের দিন আলোচনা করেছি যে সারাউন্ডিংস বা মানুষ বা জীবজগতের আশেপাশে যা কিছু জিনিস দ্বারা পরিবেষ্টিত এই মানুষ বা জীবজগৎ, তাকে আমরা পরিবেশ বলেছি। তো এই পরিবেশের সংজ্ঞা বা পরিবেশের বিষয়বস্তু উপাদান আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। এখন বিষয় হলো ভূগোল কি, সেটা আমাদেরকে একটু জানতে হবে। ভূগোল হলো পৃথিবীর বর্ণনা, কিন্তু পৃথিবীর শুধু বর্ণনা তো ইতিহাসেও দেয়, কিন্তু এই ইতিহাস কি দেয়? পৃথিবীর সমাজের বর্ণনা দেয়, পৃথিবীর সভ্যতার বর্ণনা দেয়, মানুষের বর্ণনা দেয়। আর ভূগোল কি? ভূগোল হচ্ছে পৃথিবীর সামগ্রিক বর্ণনা, যেটা সময় ভেদে এবং স্থান ভেদে দেওয়া হয়। অর্থাৎ ডেসক্রিপশন অফ আর্থ ইন রেসপেক্টিভ অফ টাইম অ্যান্ড স্পেস, এটা হচ্ছে ভূগোল। ঠিক আছে, আমরা যদি একদম শর্ট করে বলতে গেলে ডেসক্রিপশন অফ আর্থ বলি আমরা। এই আর্থে শুধু যে আমাদের পাহাড় পর্বত আসবে সেটা কিন্তু নয়, এখানে মানুষও আসবে, মানুষের কৃতিকর্ম, জীবজগৎ সবকিছু আসে। ঠিক আছে, ইন রেসপেক্ট অফ, এখানে আসবে টাইম অ্যান্ড স্পেস। এই টাইম আর স্পেস এটা হলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে পৃথিবী সেই সৃষ্টির কাল থেকে কিভাবে পরিবর্তন হয়েছে, পৃথিবীর আর উপরের ভাগের কি কি জিনিস পরিবর্তন হয়েছে, সেগুলো আমাদের ভূগোলে পড়তে হয়। এবং এই স্পেস, স্পেস বলতে স্থান, যে ভারতের যে ভূপ্রকৃতি, পৃথিবীর মানে বিষয়বস্তু ভারতের উপরে কেমন আছে আর আন্টার্কটিকার উপরে কেমন আছে, এটা তো আলাদা। আবার ভারতের মধ্যে রাজস্থানে কেমন, পশ্চিমবঙ্গে কেমন, ওইদিকে অরুণাচল প্রদেশে কেমন, এই যে বর্ণনা, এইগুলো আমরা ভূগোলের মধ্যে পড়ি। তো এক কথায় যে পরিবেশগত ভূগোল কি বলতে সামারাইজ যদি আমরা করি, তাহলে এই পরিবেশ সেটা তার বর্ণনা কিসের ভিত্তিতে, যে স্পেস ভাবে বা স্থান ভেদে কিরকম আলাদা এবং সময় ভেদে কিরকম আলাদা হয়, সেই বর্ণনাটা যদি আমরা দেখি তাহলে সেটাই হবে পরিবেশগত ভূগোল। তো আমরা পরিবেশগত ভূগোলের মধ্যে অনেক বিষয়বস্তু আছে, কিন্তু আমাদের পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা এখানে সামারাইজ করেছি। কি কি দেখবো দেখুন, যে পরিবেশগত ভূগোলের মধ্যে আমাদেরকে পরিবেশ তন্ত্র জানতে হবে, যে পরিবেশটা কিভাবে ফাংশন করে বা পরিবেশের মধ্যে কি কাজকর্ম হয়। যেমন এটা আমরা বাস্তুবিদ্যা বা ইকোলজি যেটা আমরা বলি, এই ইকোলজি আমাদেরকে জানতে হবে। বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম বা জৈব ভূ রাসায়নিক চক্র, যে বায়ো জিওকেমিক্যাল সাইকেল কিভাবে হয়, আদান প্রদান। পরিবেশ ব্যবস্থাপনা, যে পরিবেশকে আমরা কিভাবে ম্যানেজমেন্ট করি। ঠিক আছে, এক এক আছে পরিবেশগত পরিবর্তন। ঠিক আছে, এই যে পরিবেশ পরিবর্তন কিভাবে হয়, স্থান ভেদে কিভাবে পরিবর্তন, কি কি পরিবর্তন হয়, এবং কাল ভেদে বা সময় ভেদে কি কি পরিবর্তন হয়েছে, সেগুলো আমরা জানবো। মানুষ এবং পরিবেশের মধ্যে সম্পর্ক, মানুষ কিভাবে পরিবেশের সঙ্গে ইন্টারাকশন করে,
পরিবেশের উপরে কি প্রভাব ফেলে, পরিবেশ মানুষের উপরে কি প্রভাব ফেলে, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে একটু জানতে হবে। বিশ্বের পরিবেশগত সমস্যা, পরিবেশের জন্য আমাদের পৃথিবীতে এখন কি কি সমস্যা চলছে, অতীতে কি সমস্যা হয়েছে, সেই জন্য আমাদেরকে ভবিষ্যতে কি পরিকল্পনা করতে হবে সেটা আমাদেরকে পড়তে হবে। পরিবেশ সম্পর্কিত বিভিন্ন আইন পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। কি কি আইন পাশ হয়েছে, কি কি সম্মেলন হয়েছে, এবং পরিবেশ ব্যবস্থাপনা তো রয়েছেই, যে পরিবেশ ব্যবহার করলে কিন্তু ব্যবস্থাপনা কিন্তু সঙ্গে আসতে হবে। তবে আমি বলে রাখি যে আমাদের কিছু কয়েকটা টপিক কিন্তু আলাদাভাবে ক্লাস হবে, কারণ সিলেবাসে এই টপিকের মধ্যে যেমন এই পরিবেশ তন্ত্রের অনেকটা বিষয় একদম স্পেশালি তুলে দেওয়া হয়েছে, তো সেইখান থেকে সেগুলো ডিপলি আলোচনা হবে। তো আজকে মোটামুটি আমরা এই সামগ্রিকভাবে আলোচনা করার চেষ্টা করছি, ঠিক আছে? তাহলে আমরা পরিবেশ তন্ত্রের মধ্যে প্রথমে আলোচনা করে দিই যে বাস্তুতন্ত্র বিষয়টা কি। বাস্তুতন্ত্র হচ্ছে, এই বাস্তুতন্ত্র যখন কনসেপ্টটা আসে তখনই একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন চলে আসে যে বাস্তুতন্ত্রের ধারণা প্রথম কে দিয়েছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রত্যেক পরীক্ষায় কিন্তু আসে এই প্রশ্নটা, ঠিক আছে? ভিভিআইপি প্রশ্ন, হ্যাঁ, এটা কিন্তু জিওগ্রাফির এসএসসি যারা পড়ে তাদের জন্য গুরুত্বপূর্ণ, এখানে এসএসসি তেও আসে। তো এটা হচ্ছে আর্থার জর্জ টানসলে 1945 সালে দিয়েছিলেন, যাকে আমরা শর্ট ফর্মে বলি এ জি টানসলে, ঠিক আছে? এ জি টানসলে প্রথম ধারণা দিয়েছিলেন এই, বা এই প্রথম ইকোসিস্টেম কথাটা কিন্তু দিয়েছিলেন, ইকোসিস্টেম। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে, এই নামটা ইকোসিস্টেম কথা না আসলে মানেই এজি টানসলে, এবং সেই সঙ্গে সালটা মনে রাখতে পারলে খুব ভালো, 1935 সাল। তো এই যে বাস্তুতন্ত্র কথাটা এলো, এর আসল অর্থ কি? অর্থ হচ্ছে এটা একটা সিস্টেম বা তন্ত্র যেখানে পৃথিবীর জীবজ উপাদান বা বায়োটিক উপাদান তার সঙ্গে অজীব উপাদান বা অ্যাবায়োটিক উপাদানের সম্পর্ক দেখানো হয়। অর্থাৎ এটা হচ্ছে একটা নির্দিষ্ট অঞ্চলে বিদ্যমান জীবজ এবং অজীব উপাদানের মধ্যে পারস্পরিক আন্তঃক্রিয়ার মাধ্যমে গঠিত একটা যে সম্পর্ক বা কার্যকারী উপাদান, বা এটাকে ফাংশন বলা হয়, ফাংশনাল ইউনিট সেটাকে বলা হয়। ফাংশনাল একক বা কার্যকারী একক, ফাংশনাল ইউনিট যেটাই বলেন, সেটাই হচ্ছে বাস্তুতন্ত্র। তো এই বাস্তুতন্ত্র কোন একটা স্থানে থাকবে, সেই স্থানটা ছোট হোক বা বড় হোক, যেমন একটা পুকুর যদি থাকে, এটা একটা বাস্তুতন্ত্র। আমাদের মাথা, এটাও কিন্তু একটা বাস্তুতন্ত্রের উদাহরণ। কেন? এর মাথার মধ্যে চুল আছে, অনেকের ছোট 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 ব্যাকটেরিয়া পাওয়া যাবে, কিছু কিছু মাথায় আবার উকুনও থাকলে থাকতে পারে, এটাও কিন্তু একটা ছোট্ট বাস্তুতন্ত্রের উদাহরণ, ঠিক আছে? আমরা এবার বাস্তুতন্ত্রের যে প্রকারভেদ সেটা আমরা একটু দেখি, কারণ এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় কিন্তু আসে। তা আমরা মোটামুটি দেখি যে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা প্রাকৃতিক বাস্তুতন্ত্র এবং একটা আসি যে কৃত্রিম বাস্তুতন্ত্র। যে বাস্তুতন্ত্রটা মানুষ তৈরি করেছে সেটাকে আমরা বলি কৃত্রিম, এবং যেটা প্রকৃতিগতভাবে রয়েছে সেটাকে বলি প্রাকৃতিক। প্রাকৃতিক এবং কৃত্রিম দুই বাস্তুতন্ত্রকে আমরা জল না স্থল এই ভিত্তিতে আবার ভাগ করতে পারি, যে স্থলজ বাস্তুতন্ত্র, একে আমরা ইংরেজিতে টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম বলি, এবং জলজ বাস্তুতন্ত্র বা একে অ্যাকুয়াটিক ইকোসিস্টেম বলি। স্থলজ বাস্তুতন্ত্র বা স্থলভাগের উপরে যে বাস্তুতন্ত্র রয়েছে, কি কি রয়েছে? যে পাহাড়ে রয়েছে, পার্বত্য, তৃণভূমি অঞ্চল বা গ্রাসল্যান্ডে তৃণভূমি বাস্তুতন্ত্র রয়েছে, আমরা মরুভূমিতে বা ডিজার্টে পাবো মরুভূমি বাস্তুতন্ত্র। এছাড়াও অন্য ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র, এটাও স্থলজ বাস্তুতন্ত্র। মানে আমি এই কয়েকটা জাস্ট লিখেছি। গ্রিন মানে এভারগ্রিন ফরেস্ট, যেটাও স্থলজ বাস্তুতন্ত্রের মধ্যে পড়ছে। জলজ বাস্তুতন্ত্রের মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে নোনা জলের বাস্তুতন্ত্র, যেটাকে আমরা সামুদ্রিক বাস্তুতন্ত্র বলি বা ম্যারিন ইকোসিস্টেম বলি, আর একটা স্বাদু জলের বাস্তুতন্ত্র, এটাকে বলি ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম, ঠিক আছে? এই ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম একে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা লেন্টিক, একটা লোটিক, ঠিক আছে? এখানে আমি একটু বড় করে লিখছি, ঠিক আছে? একটা লেন্টিক আর একটা লোটিক। এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? লেন্টিক কি আর লোটিক কি? বিষয় হলো যে স্বাদু জল বলতে আমরা নদীর জল বা হ্রদের জলকে বোঝাই বা পুকুরের জলকে বোঝাই। তো এখন নদী পুকুরের মধ্যে বা হ্রদে পুকুরের মধ্যে রয়েছে একটা প্রবাহমান
বা যেটা নদীর জল, আর একটা স্থির বা হ্রদের জল। ঠিক আছে, তো এই প্রবাহমান আর স্থিরের ভিত্তি করে দুটো ভাগ, লেন্ট্রিক এবং লোটিক। প্রশ্ন আসে যে কোনটা প্রবাহমান আর কোনটা স্থির। ঠিক আছে, আমি একটা টিক বলে দেবো, আর কখনো ভুল হবে না, এটা মনে রাখলে। ঠিক আছে, যেমন এই লো, লো থেকে আমরা মিল করব গো, গো মানে কি যাওয়া। ঠিক আছে, গো এর সঙ্গে আমরা লো এর মিল করে মনে রাখার চেষ্টা করব। তাহলে গো মানে যাওয়া, তাহলে গো মানে চলমান, চলমান ধারা বা নদীর বাস্তুতন্ত্রকে আমরা বলি লোটিক। ঠিক আছে, এটা মনে রাখলে লেন্টিকটা এমনি মনে থাকবে। তাহলে এটা যদি চলমান হয় তাহলে এটা হবে স্থির। ঠিক আছে, তাহলে এটা হলো স্থির। তাহলে লেন্টিকটাকে আমরা বলবো স্থির জলের বাস্তুতন্ত্র, লোটিকটাকে বলবো প্রবাহমান জলের বাস্তুতন্ত্র। এবার প্রবাহমান জল কোথায় পাই? প্রবাহমান জল পাই নদীতে, নদীর বাস্তুতন্ত্রকে বলি লোটিক। আর স্থির জল পাই কোথায়? হ্রদে, পুকুরে, এইগুলোকে বলা হয় লেন্টিক বাস্তুতন্ত্র। এখান থেকে কিন্তু খুবই প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। এবার আমরা আসি কৃত্রিম বাস্তুতন্ত্রের একটা উদাহরণ দিই। স্থলজ বাস্তুতন্ত্র, যত প্রকার কৃষি জমি, যেমন আমার ধান ক্ষেত হতে পারে, পাট ক্ষেত হতে পারে, বেগুন ক্ষেত হতে পারে, এইগুলো হচ্ছে আমার কৃত্রিম স্থলজ বাস্তুতন্ত্রের উদাহরণ। এবং আমার কৃত্রিম জলজ বাস্তুতন্ত্রের উদাহরণ হলো অ্যাকুয়ারিয়াম। আমাদের অনেকের বাড়িতে কিন্তু অ্যাকুয়ারিয়াম থাকে, এটাও কিন্তু কৃত্রিম বাস্তুতন্ত্রের মানে জলজ বাস্তুতন্ত্রের উদাহরণ। এবার আমরা একটা বিষয় দেখি যে আমাদের এই যে জীব সংক্রান্ত অনেকগুলো টার্ম রয়েছে, যেটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। যে প্রথমে আমরা একটা জীব বলি অর্গানিজম। অর্গানিজম কি? কোন একটা একক প্রাণী বা উদ্ভিদ, একে আমরা স্পেসিস বলি। ঠিক আছে, ঠিক আছে, স্পেসিস বলি। স্পেসিস বলতে কি? মানুষ একটা স্পেসিস হতে পারে, ছাগল একটা স্পেসিস, বিড়াল, কুকুর, বাঘ, আলাদা আলাদা করে একটা স্পেসিস, প্রজাতি। এবার জনসংখ্যা বা পপুলেশন কি বলা হয়, কাকে বলা হয়? ওই স্পেসিসের মধ্যে সমস্ত যে সংখ্যা প্রাণীর বা মানুষ হলে মানুষের টোটাল মানুষের সংখ্যা, এটাকে বলা হয় পপুলেশন। এটা কিন্তু মানে কোন একটা স্থানের ভিত্তিতে কিন্তু সব সময় দেখা হয় যে ওই স্থানে, যেমন একটা বাঘ, সুন্দরবনের বাঘ হলো একটা স্পেসিস, কিন্তু বাঘের টোটাল বাঘের সংখ্যা, এটাকে আমরা কিন্তু পপুলেশন বলি। ঠিক আছে, আমাদের সুন্দরবনে কতটা বাঘ আছে টোটাল, সেটাকে আমরা বাঘের পপুলেশন বলবো। ঠিক আছে, তাহলে ওই নির্দিষ্ট এলাকায় বসবাস করি একই প্রজাতির সমস্ত দল, সেটাকে বলেছি আমরা স্পেসিস। এবার সম্প্রদায় বা কমিউনিটি। কমিউনিটি কি? কমিউনিটি হলো ওই এলাকায় বসবাসকারী সমস্ত অন্যান্য জীবের মানে সংখ্যা, এটাকে বলা হয় আমরা কমিউনিটি। যেমন সুন্দরবনে বাঘ রয়েছে, তেমনি কুমির রয়েছে, হরিণ রয়েছে, তারপরে মনে করুন বিভিন্ন বাঁদর রয়েছে, সুন্দরী গাছ রয়েছে, বা বিভিন্ন ম্যানগ্রোভ উদ্ভিদ রয়েছে। সমস্ত প্রজাতির যতগুলো ওই সুন্দরবনে রয়েছে তার সমষ্টিকে আমরা বলি কমিউনিটি। ঠিক আছে, এবার এই কমিউনিটির সঙ্গে যখন অজৈব উপাদানগুলো যুক্ত হবে, যেমন মাটি যুক্ত হবে, জল যুক্ত হবে, আলো যুক্ত হবে, বাতাস যুক্ত হবে, তখন হয়ে যাবে তাদের মধ্যে আমরা যে সম্পর্ক দেখাবো, ইকোসিস্টেম তৈরি হবে। ঠিক আছে, এবার এই ইকোসিস্টেমের সঙ্গে যখন আমরা ক্লাইমেট বা জলবায়ুর মানে আলোচনা করব, তখন সেটা কিন্তু আমাদের মধ্যে পড়ে যায় বায়োম। তাহলে একটা বড় জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর সঙ্গে আমরা কি করছি? আবহাওয়াকে জুড়ে দিচ্ছি, মাটিকে জুড়ে দিচ্ছি, তখন আমাদের হয়ে যাবে বায়োম। তাহলে পৃথিবীতে আলাদা আলাদা জায়গায় আবহাওয়া আলাদা, আবহাওয়া আলাদা হওয়ার কারণে সেখানের মাটি আলাদার সঙ্গে সমস্ত জীবজগৎ কিন্তু আলাদা। আমরা যেমন সুন্দরী গাছ সুন্দরবনে পাই, কিন্তু আমাদের হয়তো কলকাতার আশেপাশে পায় না, বা আমাদের দার্জিলিং এ পাওয়া যায় না, দার্জিলিং এ আলাদা গাছ পাওয়া যায়, কারণ এখানে মাটি আলাদা, ওখানে আবহাওয়া আলাদা, সেই কারণে। তাহলে বায়োম ভিত্তিতে কিন্তু আমাদের স্পেসিস পরিবর্তন হয়। ঠিক আছে, এবার বায়োস্ফিয়ার কি বলছি? পৃথিবীতে সমস্ত যে বায়োম রয়েছে তার একমাত্র যে সংঘবদ্ধকে আমরা একসঙ্গে যদি বলি জীবজগৎ, সেটাকে আমরা বলছি বায়োস্ফিয়ার। ঠিক আছে, বা জীব সম্প্রদায়, এর মধ্যে কিন্তু সবকিছু ইনক্লুড হয়েছে, স্থল, জল, বায়ু, সমস্ত জায়গার এই যে বায়োমগুলো একসঙ্গে আমরা বায়োস্ফিয়ার হিসাবে দেখি। এবার আমরা আলোচনা করব ইকোলজি বা বাস্তুবিদ্যা। বাস্তুবিদ্যা কি জিনিস? যখন আমরা ইকোসিস্টেম পড়ছি,
যে একটা কার্যকারী ফাংশন, উপাদান কি সজীব এবং নির্জীব উপাদানের কার্যকারী ফাংশন। এবার এই লজিক কথাটার অর্থ হলো বিদ্যা বা স্টাডি, ঠিক আছে? তাহলে স্টাডি কি সম্পর্কে স্টাডি? ইকোসিস্টেম সম্পর্কে স্টাডি। তাহলে স্টাডি অফ ইকোসিস্টেম ইজ কল্ড ইকোলজি, এক কথায়। তাহলে আমরা যে সম্পর্ক দেখলাম যে একটা কার্যকারী এককে রয়েছে, বাস্তুতন্ত্রে রয়েছে, তো সেই বাস্তুতন্ত্রের যখন সম্পর্কে আমরা কোনো স্টাডি করব, কোন একটা সায়েন্টিফিক ওয়েতে আমরা স্টাডি করব, সেই সায়েন্টিফিক ওয়ের স্টাডিকে আমরা বলছি ইকোলজি বা বাস্তুবিদ্যা, ঠিক আছে? এবার বাস্তুবিদ্যা কি একটু দেখে নিই। বাস্তুবিদ্যা হলো বিজ্ঞান এবং জীববিজ্ঞানের এমন একটি শাখা যা জীব এবং তাদের চারপাশের পরিবেশের মধ্যেকার সম্পর্ক এবং আন্তঃক্রিয়া নিয়ে আলোচনা করে। তাহলে সম্পর্ক আন্তঃক্রিয়া হলো বাস্তুতন্ত্র, আর তাদের আলোচনা হলো বাস্তুবিদ্যা। এবার এখানে প্রশ্ন আসে, প্রথম কে ইকোলজির ধারণা দেন? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই ধারণা দিয়েছিলেন আর্নেস্ট হেকেল। কত সালে? 1869 সালে। তিনি আরো আগে দিয়েছিলেন, মানে প্রথমে অইকোলজি দিয়েছিলেন, ইথোলজির ধারণা দিয়েছিলেন, তো সেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? অইকোলজি থেকে ইকোলজি কথাটা এসছে, তো আমরা মনে রাখবো যে ইকোলজি এই কথাটা প্রথম আমরা পেয়েছি 1869 সালে, মানে ইকোসিস্টেমের অনেক আগে, ঠিক আছে? এবং দিয়েছিলেন আর্নেস্ট হেকেল, আর্নেস্ট হেকেল। এটা কিন্তু মনে রাখতে হবে, নোট করে নেবেন আপনারা। এবার আমরা দেখি যে এই ইকোলজির কিভাবে কাজ করে। এর মোটামুটি দুটো শাখা রয়েছে, একটাকে বলা হয় অট ইকোলজি এবং একটা বলা হয় সিন ইকোলজি। দুটো বিষয় আসলে কি? তো এই যে আমরা সম্পর্ক দেখছি, সম্পর্ক তো একদম ঢালাও ভাবে ওইভাবে দেখা হয় না, এর কিছু সিস্টেম রয়েছে। যেমন মনে করুন যে কোনো একটা এলাকায় বা হ্যাবিটেটে কোন একটা স্পেসিস নেওয়া হলো, সেই স্পেসিসটার কি কি ইন্টারাকশন রয়েছে ওই পুরো হ্যাবিটেটের মধ্যে, তো সেটাকে যদি আমরা পড়ি সেটা হবে অট ইকোলজি, ঠিক আছে? অট ইকোলজি বলতে একটা নির্দিষ্ট স্পেসিস নিয়ে তার পরিবেশের সঙ্গে সম্পর্ক যদি আমরা দেখি, সেটা হলো অট ইকোলজি। তাহলে এখানে কি হবে? এ সিঙ্গেল স্পেসিস হবে, ঠিক আছে? তাহলে সিঙ্গেল স্পেসিসের সঙ্গে পরিবেশের সম্পর্ক কি হতে পারে? হতে পারে বাঘ, হতে পারে একটা রয়্যাল বেঙ্গল টাইগার। আবার আমরা যদি একটা ছোট বেলায় দেখি, ছোট জায়গায় দেখি, একটা রুই মাছ, পুকুরের মধ্যে একটা রুই মাছ, সে সারাদিনে কতটুকু খাবার খায়, কি কি খাবার খায়, ঠিক আছে? সে পুকুরের মধ্যে কিভাবে চলাফেরা করে, তার জন্য কি ধরনের সানলাইট দরকার, কি ধরনের ওয়াটার টেম্পারেচার দরকার, এই বিষয়গুলো যদি আমরা স্টাডি করতে চাই তাহলে সেটা হবে অট ইকোলজি, ঠিক আছে? এবং আমরা পুকুরের সমস্ত মাছ, রুইয়ের সঙ্গে রুই, কাতলা এবং ক্যাটফিশ জাতীয় যত মাছ, যত চাষ করা হয়, সবগুলোকে যদি আমরা একসঙ্গে আলোচনা করি সেটা হয়ে যাবে সিন ইকোলজি। অর্থাৎ এখানে আমরা আগে বলেছিলাম যে অর্গানিজম যেটা বলেছিলাম, যেটা একটা জীব, সেটার পড়া হচ্ছে সিন ইকোলজি, আর কমিউনিটি যেটা বলেছিলাম যে সমস্ত জীব সম্প্রদায়, তার সম্পর্কে পড়া হচ্ছে সিন ইকোলজি। এটাও মনে রাখার জন্য কি টেকনিক আছে, তাহলে আমরা টেকনিকটা একটু দেখে নিই। অট ইকোলজি শুরু হয় এ দিয়ে, এ ইউটি, অট, তারপরে শুরু হয় ইকোলজি। আর সিন এস ওয়াই এন, তারপরে ইকোলজি। এই এ মানে হচ্ছে একটি, ইংরেজিতে আর্টিকেল একটা, তাহলে এই এ থেকে আমরা মনে রাখবো একটি, ঠিক আছে? একটি প্রজাতি সম্পর্কে অধ্যয়ন অট ইকোলজি। আর এস, এস কোথা হয়? যদি ওয়ার্ডের শেষে এস থাকে, এস মানে প্লুরাল, প্লুরালকে নির্দেশ করে, তাহলে এটা অনেকগুলো, ঠিক আছে? প্লুরাল মানে কি? অনেক। তাহলে অনেকগুলো যখন প্রজাতি সম্পর্কে কোনো একটা আলোচনা হবে সেটাকে আমরা বলবো সিনিকোলজি। এই ট্রিক দিয়ে মনে রাখলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আর কিন্তু থাকবে না। পরীক্ষায় কিন্তু আসে যে একটি প্রজাতি সম্পর্কে অধ্যয়নকে কি বলে, অট ইকোলজি না সিন ইকোলজি? এখানে কনফিউশন থেকে যায়, তাই আমি দূর করে দিলাম। এ থেকে একটি মনে রাখবো এবং এস থেকে অনেক মনে রাখবো, তাহলে কিন্তু হয়ে যাবে। এবার আমরা আসি যে এই বাস্তুতন্ত্র কিভাবে ফাংশন করে। এখানে শক্তি প্রবাহ হয় বা এনার্জি ফ্লো যেটাকে আমরা বলি,
এই এনার্জিটা কোথা থেকে আসে? সান থেকে আসে। ঠিক আছে, এই সান থেকে যে এনার্জি আসে সেটা প্রথমে প্রডিউসার বা উদ্ভিদের মধ্যে ঢোকে, এবং এই এনার্জিটা পরবর্তী পরে খাদকের মাধ্যম দিয়ে সর্বোচ্চ খাদকের মাধ্যমে যায়, এবং সেটা সর্বোচ্চ খাদক মারা যাওয়ার পরে বিয়োজকের মাধ্যমে আবার মহাকাশে বিলীন হয়ে যায়। তো এইটাকে আমরা বলি শক্তি প্রবাহ। এই শক্তি প্রবাহ আমাদেরকে পড়তে হবে আমাদের পরবর্তী যে ক্লাসগুলো থাকবে বাস্তুতন্ত্রের উপরে মেনলি, সেখানে কিন্তু আমাদের এই শক্তি প্রবাহকে স্পেশালি গুরুত্ব দিয়ে ডিপলি আলোচনা করা হবে। তো এখানে আমরা বলতে চাই যে শুধুমাত্র ধারণা দিতে চাচ্ছি যে শক্তি প্রবাহ কি। শক্তি প্রবাহ হচ্ছে যে সূর্য থেকে আসা আলোক শক্তি প্রথমে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হলো সালোক সংশ্লেষের মাধ্যমে, এবং সঞ্চিত হলো উদ্ভিদের মানে শরীরে, সেই উদ্ভিদকে কেউ ভক্ষণ করলে সেখানে ট্রান্সফার হলো। হয়তো আমরা এখানে বলতে পারি যে ঘাসের মাধ্যমে উপরে শক্তি সঞ্চয় হলো সূর্য থেকে এসে, এই ঘাসকে খেলো মনে করুন ঘাস ফড়িং। ঠিক আছে, এই ঘাস ফড়িং এ খেলো, ঘাস ফড়িং এর মাধ্যমে শক্তি আসলো, শক্তি আসার সময় কিছু শক্তি অপচয় হয়ে গেল। অপচয়ের মাত্রা কত? অপচয়ের মাত্রা হচ্ছে 90%। তাহলে শুধুমাত্র 10% কিন্তু পরবর্তী ট্রফিক লেভেলে কিন্তু স্থানান্তরিত হয়। এই 10% থেকে 10% ল এর একটা জন্ম হয়, মানে একটা বিজ্ঞানী দিয়েছিলেন যে হিসাব করেছিলেন যে প্রত্যেক ট্রপিক লেভেলে, এই যেমন ঘাস ফড়িংকে যদি আবার ব্যাঙে খায়, ঠিক আছে, ব্যাঙের শরীরে আবার ঘাস ফড়িং এর শরীরে যা শক্তি ছিল তার 10% স্থানান্তরিত হবে, মানে 90% কিন্তু এখানে অপচয় হয়ে যাবে। তো এই 10% এর ধারণা কে দিয়েছিলেন? ঠিক আছে, তাহলে লিন্ডেম্যান। লিন্ডেম্যানের নামটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, এটাও পরীক্ষায় কিন্তু আসার জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবার আমরা আসি যে এই যে শক্তি প্রবাহিত হলো, শক্তি ব্যাংকে আবার যে খাবে তার শরীরে আবার 10% যাবে। এই শক্তির প্রবাহ কিন্তু দেখুন একমুখী যাচ্ছে, মানে ব্যাংক থেকে কখনো ঘাস ফড়িংয়ে কিন্তু বা ঘাসে কিন্তু শক্তি আবার ফিরে আসবে না। ঠিক আছে, এই শক্তির প্রবাহ কি একমুখী, মানে সূর্য থেকে আসবে এসে ঘাসে মানে সঞ্চিত হবে, সেখান থেকে পরপর পরপর স্থানান্তরিত হবে। তাহলে এই শক্তি প্রবাহ কি হলো? একমুখী। ঠিক আছে, এই এবার আসি পদার্থের প্রবাহ। পদার্থের প্রবাহ বলতে কি, যখন ঘাসকে খেলো, ঘাসের মধ্যে তো কিছু পদার্থ ছিল, বা নাইট্রোজেন হতে পারে, অক্সিজেন হতে পারে, কার্বন হতে পারে, সালফার, ফসফরাস, যে পদার্থগুলো ছিল সেই পদার্থগুলোই কিন্তু ঘাস ফড়িং এর মধ্যে গেল। তাহলে এই ঘাস ফড়িং এর মধ্যে যে পদার্থ গেল, তাহলে সেই পদার্থের যাওয়া পরপর সেটাকে আমরা বলছি পদার্থের প্রবাহ। এবার এই পদার্থের যে প্রবাহ এটা কিন্তু একমুখী নয়। ঠিক আছে, এটা আবার সাইক্লিক, মানে চক্রাকার। ঠিক আছে, চক্রাকার কি, যে এই ঘাস ফড়িং যদি কখনো মারা যায় তাহলে এই পদার্থগুলা বিয়োজনের মাধ্যমে ভেঙে ভেঙে আবার মাটিতে চলে যাবে, মাটি থেকে কিন্তু আবার ঘাসের শরীরে আসতে পারে সে পদার্থ। তাহলে এটা একটা চক্রাকার, বা পরবর্তী পদার্থ যে লাস্টে মারা যাবে, যেখানেই মারা যাক সেখান থেকে পদার্থ কিন্তু আবার পরিবেশে ফিরে আসবে। তাহলে এইটা কিন্তু চক্রাকার। এই চক্রাকার যে পদার্থের প্রবাহ এটাকে আমরা বলি জৈব ভূ রাসায়নিক চক্র। ঠিক আছে, জৈব ভূ রাসায়নিক চক্র। এবার জৈব ভূ রাসায়নিক চক্রের মধ্যে কি কি রয়েছে? অক্সিজেন চক্র, কার্বন চক্র, নাইট্রোজেন চক্র, সালফার চক্র, ফসফরাস চক্র, এইগুলো কিন্তু রয়েছে। যেমন আমরা কার্বনের অক্সিজেন নিচ্ছি, নিয়ে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, তাহলে এই কার্বন ডাইঅক্সাইড কোথায় যাচ্ছে? আবার উদ্ভিদের শরীরে যাচ্ছে। উদ্ভিদ যখন মারা যাচ্ছে তখন হয়তো মাটিতে যাচ্ছে, বা উদ্ভিদকে আমরা যদি পুড়িয়ে ফেলি কাঠ হিসাবে তখন বাতাসে চলে গেল সেই কার্বন। এইগুলো যে চক্রাকারে চলছে সেই বাতাস থেকে আবার আমাদের শরীরে আসছে, তাহলে এইটাকে আমরা বলি জৈব ভূ রাসায়নিক চক্র। এটা কিন্তু চক্রাকারে মানে পরিচালিত হয়। ঠিক আছে, এবার এদের মধ্যে কোনটা বাতাসের মাধ্যমে হয়, কোনটা মানে ইয়ের মধ্যে হয়, শিলাখণ্ডের মধ্যে হয়, সেগুলো কিন্তু আমরা আলাদাভাবে চ্যাপ্টার রয়েছে আমাদের
জৈব ভূরাসায়নিক চক্রের মধ্যে, সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। এবং আসি পরিবেশের পরিবর্তন, যে আমরা একটু আগে আগে বলেছিলাম যে পরিবেশের পরিবর্তন আমাদেরকে জানতে হবে। তো পরিবেশের পরিবর্তন কিন্তু দুই ভাবে হয়, যে একটা আমরা স্থান ভেদে পরিবর্তন, যে আমি এইখানে রয়েছি, যেখানে ভিডিও করছি সে ক্লাসরুম বা আমার প্রতিবেশী, সেখান থেকে যদি আমি অন্য একটা দেশে যাই বা আমার যদি জায়গা পরিবর্তন করি, দেখবো আমাদের গাছপালা পরিবর্তন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কিছু জীব পরিবর্তন হচ্ছে। যেমন আমরা এখানে বাঘ পাবো না, কিন্তু গুজরাটে গিয়ে হয়তো আমরা সিংহ পাবো, ঠিক আছে, মধ্যপ্রদেশে গেলে বাঘ পাবো, তাহলে আমাদের দেশে হয়তো নেই কিন্তু অন্য দেশে আছে, ঠিক আছে। হাতি দেখতে গেলে আমাকে অন্য কোথাও যেতে হবে, আমাদের জঙ্গলে কিন্তু হাতি থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে এই যে স্থানিক পরিবর্তন, এটা আমাদেরকে কিন্তু জানতে হবে। এখান থেকে আমাদের মাইগ্রেশনের টপিকটা আসবে, যে স্থান পরিবর্তনকারী কি কি জীব রয়েছে যারা মানে সময়ের সাথে সাথে স্থান পরিবর্তন করে, মাইগ্রেশন করে, সেটা আমাদের কিন্তু পরবর্তী চ্যাপ্টারে পড়তে হবে। এবং কালগত পরিবর্তন, সময়ের সাথে পরিবেশকে কিভাবে মানুষ মডিফাই করে, পরিবর্তিত করে, সেগুলো কিন্তু আবার পড়বো আমরা। এবং পরিবেশও অনেক সময় কিন্তু মানুষকে পরিবর্তন করে, সেটা আমরা পড়বো। তো মানুষ এবং পরিবেশের যে সম্পর্ক, এটা আমরা দেখি যে মানুষ আর পরিবেশের সম্পর্ক আমরা দুটো থিওরির মাধ্যমে পড়ি। একটা হচ্ছে প্রাকৃতিক নিয়ন্ত্রণবাদ বা এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম। এটা কি? এটা হলো সেই ধারণা যেখানে মনে করা হয় যে প্রকৃতি মানুষকে সম্পূর্ণভাবে পরিচালিত করে, ঠিক আছে, বা মনে করেন যে প্রকৃতির সিদ্ধান্তটাই মানুষকে মেনে নিতে হয়। যেমন মনে করি যে আমি যদি নদীর ধারে একটা বাড়ি করি, তাহলে সেই বাড়ি নদী আমার ভেঙে দিতে পারে, এটা মেনে নেওয়া হলো এই এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম। আর পসিবিলিজম কি? একটা অপশন, এক্সট্রা অপশন, যে আমি নদীর ধারেই বাড়ি করব, রিসর্ট করব, কিন্তু নদীকে আমি আমার বাড়ি ভাঙতে দিব না, ঠিক আছে। তাহলে আমি কিছুটা মডিফাই করব পরিবেশকে, তার জন্য কি করব, যে নদীতে বাঁধ দেব, অথবা হতে পারে নদীর পাড়কে আমি সিমেন্ট দিয়ে বা কংক্রিট দিয়ে বেঁধে দেব, তাহলে ওই নদীর পাশেই আমি বাস করব, কিন্তু নদী আমার বাড়ি ভাঙতে পারবে না। তাহলে আমি এখানে কি হচ্ছে, যে এখানে পরিবেশ মানুষকে একটা অপশন দিচ্ছে এবং মানুষ সেই মতো করে চুজ করতে পারে, তাহলে সেই কনসেপ্টটাকে বলা হয় পসিবিলিজম। কি কি আর সম্ভাবনা রয়েছে। তো এই দুটো যে একটা থিওরি রয়েছে, সেই থিওরির উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে পরিবেশের সাথে মানুষের সম্পর্ক দ্বিমুখী। একদিকে পরিবেশ মানুষের অস্তিত্ব বজায় রাখতে সাহায্য করে, আবার মানুষ প্রকৃতিকে পরিবর্তন করে, ঠিক আছে, বা প্রভাবিত বা পরিবর্তন করে। তাহলে মানুষ নির্ভরশীল হওয়ার সঙ্গে সঙ্গে যখন আবার প্রভাবিত করছে, সেই বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে, যে পরিবেশের উপরে মানুষের নির্ভরতা কতটুকু মানুষ, সেটা আমাদের সাবজেক্ট ম্যাটারের বিষয়। পরিবেশের উপর মানুষের প্রভাব, যে ভালো প্রভাব না খারাপ প্রভাব। যেমন আমি যদি ড্যাম নির্মাণ করি, তাহলে মানে আমি সেই পরিবেশটাকে পরিবর্তন করলাম। ড্যাম নির্মাণ করার জন্য সেখানে জলাধার বা জল জমে গেল, সেখানে হয়তো শুকনো এলাকা ছিল, আমি সেখানে জলজ একটা পরিবেশ তৈরি করে দিলাম। এবার অদূর ভবিষ্যতে ওই ড্যাম থেকে কি কি ক্ষতি হতে পারে, বন্যা হতে পারে, বা হতে পারে ড্যাম আমার যদি কোনোদিন ভেঙে যায়, তাহলে একটা ব্যাপক অঞ্চল প্লাবিত হতে পারে, ঠিক আছে, বা ওইখানে যে ড্যামের জলের চাপে ওই জায়গাটার মাটি কিছুটা বসে যেতে পারে। এই ধরনের পরিবর্তন কিন্তু আমাদেরকে করতে হবে। এবং সেই সঙ্গে মানুষ কিন্তু সংরক্ষণের জন্য পরিবেশকে নষ্ট করার পরে এখন কিন্তু ভাবতে শিখেছে যে পরিবেশকে কিভাবে বাঁচানো যায়, ঠিক আছে। তার জন্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল মানুষ কিন্তু আলোচনায় নিয়ে এসেছে, এসডিজি বা এসডিজিএস বলা হয়, গোলস প্লুরাল ফর্মে এসডিজিএস বলা হয়। তো এই পরিবেশ সংরক্ষণের যে দায়িত্ব, তার জন্য বিভিন্ন আইন প্রণয়ন হয়েছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর মতো বিভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যে 2030 সালের মধ্যে বা 50 সালের মধ্যে আমরা এই বিষয়গুলো করব। তো সেগুলো আমরা পরবর্তীতে চ্যাপ্টারে দেখে নিচ্ছি কি কি বিষয়গুলো রয়েছে। বিশ্বের পরিবেশগত সমস্যা, এটা আমাদের একটা চ্যাপ্টার রয়েছে,
হয়তো 2-3টে ক্লাস পরে আমরা আসবে। তার মধ্যে আমরা কি কি আলোচনা করব একটু বলে দিই। বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন, ওজোন স্তরের ক্ষয়। ঠিক আছে, এই ওজোন স্তর কি বাতাসের একটা স্তর বায়ুমণ্ডলের, সেই ক্ষয় হওয়ার কারণে আমাদের ইউভি রে বা আল্ট্রা ভায়োলেট রে যেটা চলে আসছে, এই আল্ট্রা ভায়োলেট রে আসার কারণে আমাদের মানুষের তো ক্ষতি হচ্ছেই, সেই সঙ্গে পৃথিবীর কিছু জীবের মানে অস্তিত্ব মানে চরমে নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেই সঙ্গে জীব বৈচিত্র্যের ক্ষয়, বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি কি? বায়োডাইভার্সিটি হলো প্লান্ট, অ্যানিমেল অ্যান্ড মাইক্রো অর্গানিজম, এর যে বিভিন্নতা, এটাকে আমরা এক কথায় বায়োডাইভার্সিটি বলি, সেটা আমরা পড়বো। বনধ্বংস বা ডিফরেস্টেশন। ঠিক আছে, এককালে যে আমাজনের জঙ্গল এত বড় ছিল, এখন কে কাটতে কাটতে সংকুচিত হচ্ছে, সেই বিষয়গুলো হচ্ছে ডিফরেস্টেশন। মরুকরণ, ডিজার্টিফিকেশন, যে আমরা গাছ কেটে ফেললে কিন্তু মরুভূমি চলে আসবে। আমরা সাম্প্রতিককালে শুনেছি যে আরাবল্লীর যে জঙ্গল, সেই জঙ্গল হয়তো কিছু কাটতে পারে। ঠিক আছে, সেখানে মাইনিং অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য আরাবল্লীকে যে উপর যে নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞাগুলোকে লঘু করা হয়েছে। তাহলে নিষেধাজ্ঞা যখন লঘু হবে, তখন যারা মাইনিং অ্যাক্টিভিটি করবে তারা একটু সুযোগ পাবে, সেখানে গাছপালা থাকলে কেটে সেখানে মাইনিং করবে। আর আরাবল্লী হচ্ছে আমাদের থর মরুভূমির পূর্ব দিকের গার্ড। তাহলে এই পূর্ব দিকের গার্ড যদি আমরা ভেঙে দিই, প্রাচীর যদি ভেঙে দিই, তাহলে কি হবে? অদূর ভবিষ্যতে আরাবল্লী কিন্তু না থাকার কারণে রাজস্থানের থর মরুভূমি আরো সম্প্রসারিত হওয়ার দারুণ একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। তাহলে এই যে মরুকরণ, এর মধ্যে আমরা বিস্তারিত পড়তে হবে আমাদেরকে, এবং এটা ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে পরিবেশ দূষণ, এনভায়রনমেন্টাল পলিউশন, তো একটা আলাদাভাবে চ্যাপ্টার রয়েছে আমাদেরকে, যে এর মধ্যে সয়েল থেকে শুরু করে জল, বাতাস, ঠিক আছে, দৃশ্য দূষণ, এইগুলো তো বেসিক রয়েছে। এর সঙ্গে আমাদের এক্সট্রা কি পড়তে হবে? প্লাস্টিক দূষণ। ঠিক আছে, এখন ওয়েস্ট চলে আসছে, ইলেকট্রনিক বর্জ্য, মেরিন বা সমুদ্রের জল কিভাবে দূষিত হচ্ছে, সেই সমস্ত কিন্তু অলরেডি ঢুকে গেছে সিলেবাসে। ঠিক আছে, অম্ল বৃষ্টি বা অ্যাসিড রেন। অ্যাসিড রেন কিন্তু মারাত্মক একটা জিনিস, যে কোনো একটা ভিড়ের মধ্যে যদি হঠাৎ অ্যাসিড রেন হয়, কিন্তু অনেক ক্ষতি করে দেয়। শুধুমাত্র উদ্ভিদের ক্ষতি করে তা কিন্তু নয়। ঠিক আছে, সেই সঙ্গে কি সমস্যা? জনসংখ্যার বিস্ফোরণ বা পপুলেশন এক্সপ্লোশন যেটাকে আমরা বলছি, সেই সমস্যাগুলো। এই যেহেতু পরিবেশ গত সমস্যা নিয়ে আলাদাভাবে চ্যাপ্টার রয়েছে, তাহলে সেই চ্যাপ্টারে আমরা আরো ভালোভাবে আলোচনা করব। তারপর দেখি পরিবেশ সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি, যে পরিবেশ সংরক্ষণ করার জন্য আমাদের কি কি চুক্তি করা হয়েছে আন্তর্জাতিকভাবে এবং মানুষ সবাই মেনে নিয়েছে, সেই সব চুক্তিগুলো আমরা একটু দেখে নিই। দেখুন, আমরা রামসার কনভেনশন, রামসার জানি, রামসার একটা স্থানের নাম। আসলে এই চুক্তিগুলোকে স্থানের ভিত্তিতে নামকরণ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। এই স্থানটা কোথায় রয়েছে? ইরাকে রয়েছে, সরি ইরানে কিন্তু রয়েছে রামসার। তাহলে এই এখন যে যুদ্ধ চলছে এই ইরানের, ওখানে কিন্তু রামসার রয়েছে। তাহলে রামসার বিষয়টা কিসের সঙ্গে যুক্ত? সঙ্গে সঙ্গে আমরা বলবো জলাভূমির সঙ্গে যুক্ত। রামসার কথাটা আসলো মানেই জলাভূমি এখানে যুক্ত থাকলে, তাহলে জলাভূমিকে সংরক্ষণ করা, এটা হলো রামসার। এটা কত সালে হয়েছিল? 1971 সালে। এবার যখন রামসার বা সংরক্ষণ আসবে, তখন পৃথিবীতে এই যে রামসার থেকে কিছু জলাভূমিকে সংরক্ষণ করার জন্য নির্দিষ্ট করে দেওয়া হয় কিছু জায়গা, সেগুলোকে আমরা বলি রামসার সাইট। তা আমাদের ভারতে এখন বর্তমানে প্রায় 100টা রামসার সাইট রয়েছে। ঠিক আছে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কটা রয়েছে? ওয়েস্ট বেঙ্গলে মাত্র 2টো রয়েছে। একটা কি? একটা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড বা পূর্ব কলকাতা রামসার। সেটা কত সালে হয়েছিল? সেটা হয়েছিল 2002 সাল থেকে রামসার সাইট রয়েছে। এবং আমাদের নতুন আরেকটা রামসার সাইট হয়েছে, সেটা হচ্ছে সুন্দরবন। ঠিক আছে, এই সুন্দরবন রামসার সাইটে নিযুক্ত হয়েছে 2019 সালে। ঠিক আছে, এটা প্রশ্নে আসে যে কত সালে সুন্দরবনকে রামসার সাইটের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, যে 2019 সালে, রিসেন্ট।
এবার এই রিসেন্টলি সুন্দরবন রামসার সাইটের মধ্যে যুক্ত হওয়ার পরে একটা কিন্তু আর একটা নতুন প্রশ্নের জন্ম হয় যে সুন্দরবন কিন্তু ভারতের মধ্যে সব থেকে বড় রামসার সাইট। তাহলে সুন্দরবন দেখুন পশ্চিমবঙ্গের বড়, সে সঙ্গে ভারতের মধ্যে সব থেকে বড় রামসার সাইট। এবং তাহলে প্রশ্ন আসে কিভাবে, যে প্রশ্ন আছে ভারতের মধ্যে সব থেকে বৃহত্তম রামসার সাইট কোনটি? সুন্দরবন। এবং সুন্দরবন কত সালে রামসার সাইট হয়েছে? 2019 সালে। এগুলো আমরা কিন্তু পড়বো। সব থেকে বেশি রামসার সাইট কোথায় রয়েছে, কোন রাজ্যে রয়েছে? তামিলনাড়ু। ঠিক আছে, তামিলনাড়ু। এবং কয়েকটা রাজ্য রয়েছে যেখানে কোনো রামসার সাইটই নেই। ঠিক আছে, যেমন তেলেঙ্গানা, তেলেঙ্গানাতে কোনো রামসার সাইট নেই। মেঘালয়, মেঘালয়ে কোনো রামসার সাইট নেই। অরুণাচল প্রদেশ, কোনো রামসার সাইট নেই। এই তিনটে রাজ্যে কিন্তু কোনো রামসার সাইট নেই। সেই সঙ্গে কিন্তু দিল্লি, আমাদের এনসিটি বা ন্যাশনাল ক্যাপিটাল অফ দিল্লি, এখানেও কিন্তু রামসার সাইট নেই। এরপর আমরা পড়বো স্টকহোম। স্টকহোম কনফারেন্স বা স্টকহোমের সম্মেলন, এটা 1972 সালে হয়েছিল। এই সম্মেলনে কি হয়, যে বিশ্বের পরিবেশকে সংরক্ষণ করতে হবে, তার জন্য আন্তর্জাতিকভাবে উদ্যোগ নেওয়া হয়। এখানে শুধু জলাভূমি সংরক্ষণ করার কথা বলা হয়েছে, কারণ স্বাদু জল, যেখানে স্বাদু জলের মানে জলাভূমিকে ভরাট করে দেওয়া, তার ফলে কিন্তু বা দূষিত করা, তার ফলে স্বাদু জলের ঘাটতি হয়ে যায়। ঘাটতি হয়ে যাওয়ার কারণে মানুষের পানীয় জলের অভাব শুরু হয়। সেই কারণে জলাভূমি সংরক্ষণের কথা বলা হয়। সেই সঙ্গে পুরো পরিবেশকে, পৃথিবীর সংরক্ষণ করার কথা বলা হয় কিন্তু স্টকহোম কনফারেন্সে। ঠিক আছে, তারপরে আমরা জানি ভিয়েনা কনভেনশন। ভিয়েনা কোথায় রয়েছে? এই স্টকহোম রয়েছে সুইডেনে। ঠিক আছে, সুইডেন। আর ভিয়েনা কোথায় রয়েছে? ভিয়েনা রয়েছে অস্ট্রিয়া। অস্ট্রিয়ার একটা শহর ভিয়েনা। এখানে প্রথম ওজোন স্তরকে সংরক্ষণের কথা বলা হয়। ওজোন স্তর সংরক্ষণ কেন দরকার? কারণ ওজোন স্তর পাতলা হয়ে যাচ্ছে। এবার ওজোন স্তরের একক কিভাবে মাপা হয়, কোন এককে মাপা হয়? ডবসন এককে। এটা কিন্তু প্রশ্ন আসে যে ওজোন স্তরের ঘনত্ব কোন এককে মাপা হয়? ডবসন এককে। ঠিক আছে, এই ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে পাওয়া যায়? ঠিক আছে, 15 থেকে 35 কিমি এর মধ্যে পাওয়া যায়। তাহলে এই ওজোন স্তর ক্ষয় হওয়ার ফলে বা পাতলা হয়ে যাওয়ার ফলে কিন্তু যে ওজোন গহ্বর তৈরি হয়, সেই গহ্বর আন্টার্কটিকায় প্রথম আবিষ্কার হয়, দেখা যায়। এবং সেখান থেকে কিন্তু অতিবেগুনি আসার ফলে কিছু কিছু প্রাণী বিরল হয়ে লুপ্ত হওয়ার সম্ভাবনায় চলে যায়, পর্যায়ে চলে যায়। সে কারণে বা আমাদের কিন্তু মানুষের ত্বকে ক্যান্সার হয় ওজোন মানে অতিবেগুনি রশ্মি আসার ফলে। সেই ক্যান্সারকে আমরা বলি মেলানোমা। ঠিক আছে, মেলানোমা। তাহলে এই মেলানোমা ত্বকের ক্যান্সার কিন্তু ইউভি রের কারণে হয়। এইগুলো আমাদেরকে জানতে হবে। তারপরে আসো আমরা মন্ট্রিল প্রটোকল। মন্ট্রিল শহর কোথায় রয়েছে? কানাডায়। ঠিক আছে, কানাডাতে। এটা কত সালে হয়? 1987 সালে। কিসের জন্য হয়? এই ওজোন ধ্বংসকারী যে ক্লোরোফ্লুরোকার্বন এবং অন্যান্য রাসায়নিক উপাদান, এগুলোকে কমাতে হবে, সেই উদ্দেশ্য করে এই সম্মেলন কিন্তু হয়। এবার আসি রিও আর্থ সামিট। এটা সব থেকে বড় আর্থ সামিটের মধ্যে একটা, যেটা 1992 সালে হয় ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। সেটা সব থেকে আমরা জানি যে বিশ্ব সম্মেলন বা মহাবিশ্ব সম্মেলন, যেটা আমরা বলি বিশ্ব সম্মেলন, বিশ্ব পরিবেশ সম্মেলন, অনেক কিছুই বলা হয়। তো সেখানে কি হয়, টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা সর্বপ্রথম বলা হয়, যে আমরা পৃথিবীকে এমন ভাবে ব্যবহার করব যেন আমরা পরবর্তী প্রজন্মকে জন্য কিছু রেখে যেতে পারি, মানে সবকিছু নষ্ট করে বা ফুরিয়ে ফেলবো না, সেই কথা আসে। এবং এজেন্ডা 21 বলে একটা কথা আসে। এজেন্ডা 21 কি? যে একবিংশ শতাব্দী, এটা হচ্ছে 21st সেঞ্চুরি। ঠিক আছে, 21st সেঞ্চুরি। এই সেঞ্চুরিতে আমাদের কাজকর্ম কি হবে বা আমাদের পলিসি কি হবে, সেটা সম্পর্কে আলোচনা করা হয় এই এজেন্ডা 21-এ। সেই সঙ্গে পরিবেশ, এর সঙ্গে আবহাওয়া বা বিশ্ব উষ্ণায়নের কনসেপ্ট গুলো এখানে কিন্তু আসে। এরপর আসে কিয়োটো প্রোটোকল। কিয়োটো প্রোটোকলে কি? যে আমাদের পরিবেশের বিশ্ব উষ্ণায়ন হচ্ছে,
তাপমাত্রা দিন দিন বাড়ছে। কি কারণে বাড়ছে? কারণ গ্রিন হাউস ইফেক্ট। এবার এই গ্রিন হাউস ইফেক্টের জন্য মূল দায়ীকে কার্বন ডাইঅক্সাইড, CO2। তাহলে এই CO2 কে কমাতে হবে বা কার্বন ডাইঅক্সাইডের নির্গমন কমাতে হবে, তার জন্য আলোচনা করা হয় 1997 সালে কিয়োটো প্রোটোকলে। এই যে মন্ট্রিল প্রোটোকল এবং কিয়োটো প্রোটোকল, এগুলো কিন্তু একে অপরের সঙ্গে কন্ট্রাডিক্টরি হয়ে যায়, অনেক সময় ভুল হয়ে যায়। আমরা মনে রাখবো কিভাবে যে মন্ট্রিল প্রোটোকল কিসের জন্য আর কিয়োটোর প্রোটোকল কিসের জন্য? দেখো এখানে কিয়োটোর ক বা কে রয়েছে, ঠিক আছে, কে থেকে কার্বন মনে রাখবো, ঠিক আছে, বা ক থেকে কার্বন মনে রাখবো। তাহলে কার্বন ডাইঅক্সাইড এটা যখনই আসবে, কার্বন ডাইঅক্সাইড কমানোর কথা যখনই আসবে, তখন আমরা বলবো কিয়োটো, ঠিক আছে। আর মন্ট্রিল একটা মনে রাখলে আরেকটা মনে থাকে গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাসের জন্য আমরা বা ওজোন গ্যাস, এই সরি ওজোন ওজোন গ্যাস, ওজোন গ্যাসের জন্য আমরা রাখবো, মনে রাখবো এই মন্ট্রিল প্রোটোকলকে। আমরা তাহলে একটু ফ্রেশ করে দিচ্ছি, যেই মন্ট্রিল প্রোটোকল এটা হচ্ছে ওজোন গ্যাস, ওজোন বা O3। আর কিয়োটো এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, CO2। এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু খুব আসে। তারপর রিসেন্ট হয়েছে প্যারিস এগ্রিমেন্ট 2015 সালে, প্যারিস চুক্তি। এখানে কি হয়েছে? এখানে বিশ্বের যে তাপমাত্রা সেটাকে টার্গেট দিয়ে দেওয়া হয়েছে যে আমরা 2 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো এর থেকে বেশি বাড়তে দেব না, বা এমন কিছু কাজ করব না যেন বিশ্বের তাপমাত্রা 2 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বেড়ে যায়। বা গড় তাপমাত্রা, পৃথিবীর গড় তাপমাত্রা কত? 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এমন কিছু কাজকর্ম করব না যেন পৃথিবীর গড় তাপমাত্রা 17 ডিগ্রির বেশি হয়ে যায়, ঠিক আছে। এটা কখনোই করা যাবে না। এই ধরনের চুক্তি করা হয়েছে প্যারিস এগ্রিমেন্টে, ঠিক আছে। সেটা 2015 সালে হয়েছে ফ্রান্সের প্যারিস শহরে। এবার আমরা দেখি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এটা আমাদের কি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে জাতিসংঘের ঘোষিত, ইউএন এটা কিন্তু করেছে ইউএন। এটা 2015 সালে হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু ইউএন এ হয়েছে, মানে প্যারিস এগ্রিমেন্টের সঙ্গে এর মানে লিঙ্ক হয়েছে, কিন্তু প্যারিস এগ্রিমেন্টের জায়গায় কিন্তু হয়নি। ওটা হয়েছে ইউনাইটেড নেশনের একটা বৈঠকে। এখানে পৃথিবীর অর্থনীতি এবং তার সঙ্গে শিক্ষা এবং পরিবেশ সমস্তগুলো রক্ষার তাগিদে মোট 17টা লক্ষ্যমাত্রা বা গোল, এটাকে আমরা গোল বলছি, নির্দিষ্ট করা হয়েছে, গৃহীত হয়েছে। এবং সেই সঙ্গে টার্গেট রাখা হয়েছে 169, ঠিক আছে। এটাকে বলা হয় টার্গেট, TERGET, টার্গেট। এই যে গোল সংখ্যা কত? গোল হচ্ছে 17টা, ঠিক আছে। এটা প্রশ্নে আসে কটা গোল এবং কটা টার্গেট সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে, ঠিক আছে। এটা কত সালে হয়? 2015 সালে হয়, ইউএন এর একটা সম্মেলন। এই 17টা গোলের মধ্যে পরিবেশ রক্ষার জন্য কিন্তু 3টে গোল ইম্পর্টেন্ট, ঠিক আছে। গোল নাম্বার 13, যেখানে জলবায়ুর সংরক্ষণের কথা বলা হয়েছে, যে কার্বন ডাইঅক্সাইড বেশি ছাড়া যাবে না। এবং সেই সঙ্গে আরো কি কি রয়েছে, যেমন জিরো হাঙ্গার, জিরো পভার্টি, ঠিক আছে। তারপরে বেসিক এডুকেশন, বেসিক হেলথ ফ্যাসিলিটি, এইরকম করে 17টা টার্গেট কিন্তু দেওয়া হয়েছে। SDG 14, এখানে কিন্তু জলজ জীবন সম্পর্কে রক্ষার জন্য বলা হয়েছে, যে পৃথিবীর যে জলাভূমিতে যে সমস্ত জীব রয়েছে তাদের রক্ষার কথা। এবং স্থলভাগে জীব রক্ষা করার জন্য SDG 15 কিন্তু আলোচনা করা হয়েছে, ঠিক আছে। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। এবার দেখি ভারতের পরিবেশ সংরক্ষণের যে আইন, সেগুলো কি কি রয়েছে। আমাদের ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, যে বন্যপ্রাণী সংরক্ষণ করতে হবে তাদের আবাসস্থলে, এটাকে বলা হয় আমরা ইন সিটু, ঠিক আছে। ইন সিটু মানে হচ্ছে কি, তাদের নির্দিষ্ট আবাসস্থলে। যেমন আমরা সুন্দরবনের বাঘকে যদি সুন্দরবনের মধ্যে রেখে সংরক্ষণ করি, সেটা হবে ইন সিটু সংরক্ষণ। আর যদি ওখান থেকে বের করে নিয়ে এসে আমরা আলিপুর চিড়িয়াখানায় রেখে সংরক্ষণ করি, তাহলে সেটাকে বলে এক্স সিটু সংরক্ষণ, ঠিক আছে। তাহলে এইগুলো আমরা বায়োডাইভার্সিটি যে
কনজারভেশন রয়েছে বা সেগুলোর মধ্যে আরো বিস্তারিত আলোচনা করব। এটা হয়েছে কত সালে? 1972 সালে। এখানে কিন্তু সালগুলো খুব ইম্পর্টেন্ট, একটের সঙ্গে সাল। এটা পরিবেশটা সম্পূর্ণটাই ইনফরমেটিভ, তাহলে ইনফরমেশন গুলো কিন্তু মনে রাখতে হবে পরীক্ষার পারপাজে। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট বা বন্যপ্রাণী, এখানে কিন্তু আলাদা আলাদা কোনো প্রাণীর কথা বলা হয়নি, সমস্ত বন্যপ্রাণী, আলাদা আলাদা প্রাণীগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে রয়েছে, যেমন ব্যাঘ্র প্রকল্প, ঠিক আছে, কুমির প্রকল্প, হাতিকে সংরক্ষণ, এগুলো কিন্তু আলাদা। ওটা নয়, একসঙ্গে বন্যপ্রাণী সংরক্ষণ কোথায় করতে হবে? ইন সিটু। তাহলে ইন সিটু মানে যে জায়গায় রয়েছে সেখানে, তাহলে সেখানে আমরা কি করব? ন্যাশনাল পার্ক করব, স্যাংচুয়ারি এর মাধ্যমে করব বা বায়োস্ফিয়ার রিজার্ভের মাধ্যমে কিন্তু এই সংরক্ষণগুলো করা হয়েছে। তারপরে ফরেস্ট কনজারভেশন। এবার যে বন্যপ্রাণী শুধু সংরক্ষণ করলে তো হবে না, জঙ্গলও কিন্তু, বনটাকেও কিন্তু সংরক্ষণ করতে হবে। এটা কত সালে হয়? 1980 সালে। তাহলে এখানে এই যে বনভূমি সংরক্ষণ, এখন কিন্তু বনভূমি গাছ কাটা আমরা নিষেধ রয়েছে, যেখানে প্রোটেক্টেড এরিয়া সেই জায়গায় কিন্তু গাছ কাটা নিষেধ, ঠিক আছে। তাহলে বনভূমিকে আমরা নিজের ইচ্ছা মতো কাটতে পারবো না, সেখানে কিন্তু অবশ্যই সরকারের অনুমতি থাকা বাধ্যতামূলক। এবার আসি এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986 সালে। এনভায়রনমেন্ট কি? যে আমাদের যে পরিবেশ, আমরা শুধু পরিবেশটাকে আমরা রক্ষা করব, এই পরিবেশটা রয়েছে কিন্তু শুধুমাত্র বনভূমির মধ্যে সীমাবদ্ধ নয়, এটা কিন্তু এই পরিবেশটা আমাদের শহরাঞ্চলেও রয়েছে। এই শহরাঞ্চলে এমন কিছু কাজকর্ম আমি করতে পারবো না যেখানে আমাদের পরিবেশটা দূষণ হবে, যে পরিবেশটা কিন্তু বাইরেও রয়েছে, বনভূমির বাইরেও। এই যে এটাকে আমব্রেলা অ্যাক্ট বলা হয়, এই এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট, এটা একটা ছাতা আইন বলা হয়, কারণ এই এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্টটা হয়েছিল এই কারণে 1984 সালের সেই ভয়াবহ ভোপাল গ্যাস দুর্ঘটনার পরে, ঠিক আছে। সরকারকে ভাবিত করেছিল যে একটা এত বড় দুর্ঘটনা, এর উপরে যে একটা পরিবেশকে আমাদেরকে সব জায়গায় সংরক্ষণ করতে হবে, যে কোন গ্যাস নিয়ন্ত্রণ করতে পারবো, কোন গ্যাস নির্গত করতে পারবো। এখন যেমন মনে করেন যে পেট্রোলের সঙ্গে ইথানল মেলানো হচ্ছে, এই মেলানোর জন্য সরকার কি যুক্তি দিচ্ছে? যে আমরা ইথানল ইম্পোর্ট, মানে মেলালে পেট্রোল ইম্পোর্ট করতে কম হবে। সেই সঙ্গে আরেকটা যুক্তি কি? যে ইথানল পরিবেশ দূষণ কম করে, ঠিক আছে। তাহলে যে এই পরিবেশ দূষণ কমাচ্ছি, সেই উদ্দেশ্যে ইথানল মেলাচ্ছি, এটা একটা ভালো দিক হতে পারে, ঠিক আছে। তাহলে এই ধরনের বিষয়গুলো আমাদের এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্টের থেকে পরপর মানে অভিযোজিত হয়ে এসেছে। তারপরে বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট বা বায়োডাইভার্সিটি সংরক্ষণ অ্যাক্ট 2002 সালে হয়। জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হবে, যে আমাদের জীববৈচিত্র্য মানে কি বললাম? প্লান্ট, অ্যানিমেল এন্ড মাইক্রো অর্গানিজম, এদের ভ্যারিয়েশনকে আমরা জীববৈচিত্র্য বলি। এই জীব ভ্যারিয়েশনটা যেন না কমে যায়, কোনো প্রাণী যেন বিলুপ্ত হয়ে না যায়, তার জন্য এইদেরকে সংরক্ষণ করা, এটাকে বলা হচ্ছে 2002 সালের বায়োডাইভার্সিটি অ্যাক্ট, ঠিক আছে। এটা কি হয়? এনবিএ গঠিত করা হয়, ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি। এরা কি করে? সমীক্ষা করে বিভিন্ন, যে কোন প্রাণী বিলুপ্ত হতে চলেছে, ঠিক আছে। সেই তখন তাদেরকে সংরক্ষণ করার জন্য কিছু কিছু জায়গাকে নির্দিষ্ট করে দেওয়া হয়, ঠিক আছে, স্যাংচুয়ারি গঠন করা হয় সেগুলোকে সংরক্ষণ করার জন্য। এবার আমরা যে পরিবেশকে ব্যবহার করছি, সেই পরিবেশকে ব্যবহার করার মানে পদ্ধতি, সেটাকে আমরা বলছি পরিবেশ ব্যবস্থাপনা, ঠিক আছে। পরিবেশ ব্যবস্থাপনাকে পরিকল্পিতভাবে, বৈজ্ঞানিকভাবে বা টেকসই ভাবে এমন ভাবে ব্যবহার করব, যেমন পৃথিবীতে কিছু জিনিস আছে যেগুলো ফুরিয়ে যাবে, সেই ফুরিয়ে যাওয়া জিনিসগুলো আমরা এখনই সব ব্যবহার করে ফুরিয়ে দিলে তো হবে না, যেমন আমাদের পরবর্তী প্রজন্ম যেন সেগুলো ব্যবহার করতে পারে। আমরা অলরেডি কিছু জিনিস ব্যবহার করেছি যেগুলো পরবর্তী প্রজন্ম দেখতে পাবে না, যেমন আমরা রেডিও ব্যবহার করেছি, পরবর্তী প্রজন্ম হয়তো রেডিও দেখতে পাবে না। তো এগুলো তো মানুষের আবিষ্কার, কিন্তু প্রকৃতি থেকে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো যদি ফুরিয়ে যায়, তাহলে সেগুলো তারা পরবর্তী প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। যেমন কয়লা, এটা কিন্তু প্রকৃতিতে একটা নির্দিষ্ট পরিমাণে রয়েছে, পেট্রোলিয়াম তেল, এগুলো কিন্তু নির্দিষ্ট পরিমাণে রয়েছে, এগুলো কিন্তু কোনো গাছপালা, এগুলো কিন্তু নির্দিষ্ট পরিমাণে রয়েছে, সব কেটে কেটে ফুরিয়ে দিলে কিন্তু এগুলো আর থাকবে না, ঠিক আছে। যেমন আমরা রিসেন্টলি
শুনছি যে মধ্যপ্রদেশে যারা বনভূমি পাহারাদার তাদের মাধ্যমে একটা র্যাকেট চলছে, যে বাঘকে তারা অলরেডি 3-4টে বাঘ মেরে চামড়া পাচার করছে। এই বাঘ যদি মারতে থাকে তাহলে বাঘ তো ফুরিয়ে যাবে। এদেরকে আমাদেরকে সংরক্ষণ করতে হয় পরবর্তী প্রজন্মের জন্য। আমরা যেমন চাইলে এখন খোলা মানে বাতাসে শ্বাস নিতে পারি, শুদ্ধ বাতাসে শ্বাস নিতে পারি, কিন্তু হয়তো এমন ভাবে পরিবেশ দূষণ করব না যেন পরবর্তী প্রজন্মের কাছে এই খোলা বা শুদ্ধ বাতাসটা শ্বাস নেওয়ার জন্য না থাকে। অলরেডি দিল্লিতে এয়ার পলিউশন আমরা করছি, ঠিক আছে? এটা আমরা পরিবেশ ব্যবস্থাপনার মাধ্যমে পড়বো। তো পরিবেশ ব্যবস্থাপনার মাধ্যমে আমাদেরকে কিছু কিছু জিনিস রয়েছে, যেমন ইআইএ কি, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। এটা কিভাবে কি জন্য করা হয়, যে কোনো শিল্প গড়ে তোলার জন্য বা তার অবকাঠামো গড়ে তোলার জন্য কি কি ক্ষতি হতে পারে, ঠিক আছে, সেগুলোর আগে থেকে অ্যাসেসমেন্ট করা, ঠিক আছে, পরিবেশের উপরে কি কি প্রভাব পড়বে সেগুলোকে মূল্যায়ন করা, ঠিক আছে, সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করা, এটাকে বলা হয় এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। যদি পরিবেশের ক্ষতি বেশি হয় তাহলে সেই প্ল্যানটা কিন্তু আমরা করব না, ঠিক আছে। এই ধরনের অ্যাসেসমেন্ট কিন্তু এগুলোকে রেজাল্ট দেয়। কিন্তু এখন হয়তো অর্থনৈতিক উন্নয়নকে লক্ষ্য রেখে অনেক কিছু অ্যাসেসমেন্টের এই পরেও করতে দেওয়া হয়, সেগুলো আলাদা বিষয়। ইএমএস, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম, এই যে আমরা এখানে কিছু আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্যবহার করা হয়, আইএসও 14001, এই যে আন্তর্জাতিক একটা মানদণ্ড, যে আমি যদি এখানে কলকারখানা তৈরি করি তাহলে এই কলকারখানা নির্গত বাতাসকে আমি সরাসরি ছাড়তে পারবো না, তাহলে আমাকে কি করতে হবে, ফিল্টার করতে হবে, ফিল্টার করে ছাড়তে হবে। তারপরেও কিছুটা যাবে কিন্তু ম্যাক্সিমামটা যেন ফিল্টার করা যায়। সেই কারণে এখন BS6 গাড়িতে, ভেহিকেলে ডিজেল ফিল্টার অলরেডি চলে এসছে, সেখানে ইউরিয়া ব্যবহার করা হয়, একটা সাইলেন্সারের কাছে একটা ইউরিয়া ট্যাঙ্ক লাগানো হয়, যাতে করে গাড়ি থেকে নির্গত ধোঁয়া ফিল্টার হয়ে কিন্তু নষ্ট হয়ে যায়, ঠিক আছে। এটা আপনারা জানবেন বিষয়গুলো। তারপরে এনভায়রনমেন্টাল অডিট, যে বিভিন্ন এগুলো করা হয় পরপর, যে এই যে আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলোকে যে মানদণ্ড দেওয়া হলো সেই মানদণ্ডগুলো তারা মানছে কিনা সেটা সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু অডিট করা হয়। আমরা জানি যে 3R প্রযুক্তি, রিডিউস, রিইউজ এন্ড রিসাইকেল, এটা ওয়েস্ট ম্যানেজমেন্ট বা বর্জ্য ব্যবস্থাপনার একটা বিশেষ গুরুত্বপূর্ণ। এটা কিন্তু পরীক্ষার জন্য কিন্তু ভিভিআইপি, এটাও কিন্তু পরীক্ষায় আসে, যে 3R বলতে কি বলা হয়, যে রিডিউস, রিইউজ, রিসাইকেল, এর সঙ্গে অন্য কিছু দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এর মধ্যে কি কি পড়ছে, যে রিডিউস অর্থাৎ কমানো, কি কমানো, যেসব জিনিসগুলো দূষণ ঘটায়, যেমন প্লাস্টিক দূষণ ঘটায়, তাহলে প্লাস্টিককে আমাকে কমাতে হবে। তারপরে কি করতে হবে, পুনর্ব্যবহার করতে হবে, যেগুলো আমি কমাতে পারছি না, ব্যবহার করে ফেললাম, সেগুলোকে কি করব, আবার পুনরায় ব্যবহার করব, যেন নতুন ভাবে সৃষ্টি করতে না হয়, ঠিক আছে। এবার যখন পুনর্ব্যবহার করতে পারছি না, ঠিক আছে, অকেজ হয়ে গেল, তখন আমরা কি করব, পুনর্নবীকরণ করব, মানে ওই প্লাস্টিকটাকেই আবার গলিয়ে নতুন নতুন কোনো আসবাবপত্র তৈরি করব, সেটাকে বলা হচ্ছে পুনর্নবীকরণ, ঠিক আছে। এই যে রিডিউস, রিইউজ, রিসাইকেল, এই কনসেপ্ট গুলো কিন্তু আমাদের পরিবেশ ব্যবস্থাপনার মধ্যে কিন্তু পড়ছে, ঠিক আছে। তো আজকের মোটামুটি ক্লাস এই পর্যন্তই। পরিবেশ আমাদের এনভায়রনমেন্টাল জিওগ্রাফির মধ্যে যেগুলো আমাদের পরীক্ষা রিলেটেড খুব ইম্পর্টেন্ট সেগুলো আমরা আলোচনা করলাম। এটা মোটামুটি ইন্ট্রোডাক্টরি ক্লাসের মতোই থাকলো, যেহেতু এই টপিকের মধ্যে বেশিরভাগ টপিক আমাদের ডিপলি আবার আলোচনা করতে হবে, সে কারণে আমরা সেগুলোকে পরবর্তী ক্লাসে আরো ভালোভাবে আলোচনা করব। যদি কিছু মিস হয়ে যায় সেখানে আমরা কিন্তু ধরে আলোচনা করে দেব। তো এটা আবার বলছি, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের এই যে ক্লাসের নোটগুলো নেওয়ার জন্য আমাদের এই টেলিগ্রাম চ্যানেল অথবা এদিকের হোয়াটসঅ্যাপ আমাদের কমিউনিটি গ্রুপ, সেখানে জয়েন হতে পারেন। তো এতদূর পর্যন্ত ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।